আলাইকুম। আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য ফিজিক্স সাজেশন ক্লাসে আজকে শর্ট সিলেবাসের বাইরে সেকেন্ড ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তো সেকেন্ড ক্লাসের আজকে আমরা প্রথমে দেখব হচ্ছে তরঙ্গ চ্যাপ্টার থেকে। এই তরঙ্গ চ্যাপ্টার থেকে আমরা কতগুলো সংজ্ঞা পাই, সূত্র পাই এবং ওই সূত্র রিলেটেড কতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম পেয়ে থাকি যেগুলা সচরাচর চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য বেশি আসে। এবার আমাদের আসতে পারে দশা পার্থক্য রিলেটেড, তারপরে তীব্রতা রিলেটেড, টান সংক্রান্ত কিছু জিনিস, আবার ভীষণ জেপ ল্যাম্ডা এই যে সূত্র আছে এই সংক্রান্ত ছোটখাটো ম্যাথ এই অধ্যায় থেকে আসতে পারে। এখন শুরুতেই তরঙ্গ থেকে আমরা জানি তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আকার তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই দুইটা আমরা জানি। তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ কি। যান্ত্রিক তরঙ্গ কি? তাই যান্ত্রিক তরঙ্গ কাকে বলে আমরা জানি, যেসব তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় সেটাকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলি। এই যান্ত্রিক তরঙ্গের জন্য আমাদের কি প্রয়োজন? স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন, এটা মনে রাখতে হবে। এরপর এখান থেকে যেটা আমাকে মনে রাখতে হবে, এই যান্ত্রিক তরঙ্গের এক্সাম্পল কি কি হতে পারে। এই যান্ত্রিক তরঙ্গের এক্সাম্পল হচ্ছে শব্দ তরঙ্গ, তারপরে টানা তারে সৃষ্ট তরঙ্গ, টানা তারে সৃষ্ট তরঙ্গ, পানি তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ, এইগুলো যান্ত্রিক তরঙ্গের উদাহরণ। পানি তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ, এগুলা। বাদ বাকি যা আছে সেইগুলাই হচ্ছে আমার অযান্ত্রিক তরঙ্গ বা যেটাকে আমরা বলি তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তাহলে আলোক তরঙ্গ কিন্তু একটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা অযান্ত্রিক তরঙ্গের এক্সাম্পল। অযান্ত্রিকটা কি হচ্ছে? আলোক তরঙ্গ আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ কি? যেটা সামনের দিকে অগ্রসর হতে থাকে সেটা। যেমন পানির ঢেউ বা শব্দ তরঙ্গ, এগুলো কিন্তু সব অগ্রগামী তরঙ্গ। পানির তরঙ্গ এবং শব্দ তরঙ্গ এগুলা অগ্রগামী তরঙ্গের এক্সাম্পল। আচ্ছা, তাহলে এখান থেকে এইগুলা। এরপরে এখান থেকে আমাদের জানতে হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ, এই তরঙ্গের এক্সাম্পল গুলা আমাদের জানতে হবে। এরপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টানা তারে আর কম্পনের সূত্রাবলী। টানা তারে আর কম্পনের সূত্রাবলী। সূত্র আছে কয়টা? সূত্র আছে হচ্ছে 3টা। এখন সূত্রটা যদি আমরা একটু দেখি, F সমান 1/2L √T/m, এটাই হচ্ছে আমার টানা তারে আর কম্পনের সূত্র। এর মধ্যে দেখো প্রথমে এখানে আমরা L পাচ্ছি, দ্বিতীয়ত T মানে কিন্তু টান বল, টাইম না, আর তৃতীয়ত M পাচ্ছি। এখান থেকে আমরা বলবো প্রথম সূত্র, এই সূত্র দেখে আমরা বলতে পারবো দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্রটা হবে হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। যেহেতু প্রথমে দেখো এখানে আমরা L পাচ্ছি, এই জন্য প্রথমটা বলবো আমি দৈর্ঘ্যের সূত্র, দ্বিতীয়টা বলবো আমি টানের সূত্র, তৃতীয়টা যেহেতু এখানে M আছে সেজন্য এটাকে আমরা বলবো ভরের সূত্র। তা দৈর্ঘ্যের সূত্রটা কি? দেখো যখন তুমি দৈর্ঘ্য সূত্র বলবা বাদবাকি সকল কিছু কনস্ট্যান্ট থাকবে। তাহলে কম্পাঙ্ক বলতেছি, কম্পাঙ্ক সমান তাহলে কি হবে? L এর ব্যস্তানুপাতিক, যখন T এবং M কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্রথম সূত্রটা কি আসবে আমার? N সমানুপাতিক 1/L। দ্বিতীয় সূত্র বললাম টানের সূত্র, তার মানে F এর সাথে T রিলেটেড। F এর সাথে T এর সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। কখন? যখন বাকি দুইটা কনস্ট্যান্ট থাকবে। সেম ভাবে F এর সাথে M এর সম্পর্ক কেমন? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে আর তরঙ্গের 3টা সূত্র। এখান থেকে আমাদের ছোটখাটো ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে, আমরা দেখবো। আগে আমরা সূত্র সম্পর্কে একটু কথা বলে নিই।
দৈর্ঘ্য, ভর এবং টান আমরা সূত্র দেখে কিন্তু বলে দিতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি একটা তরঙ্গ আমরা আঁকতে পারি। এখান থেকে ধরো এই হচ্ছে আমাদের একটা তরঙ্গ, মনে করো এই হচ্ছে আমার একটা তরঙ্গ হয়েছে। তা এই তরঙ্গে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত কত? এই পর্যন্ত হচ্ছে টোটাল আমার 2 পাই। এইটুকু কত? এইটুকু হচ্ছে পাই। টোটাল এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এটাকে বলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আরেকটা জিনিস একটু দেখি, এইটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, এগুলা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এখানে তীব্রতা সর্বোচ্চ। এই যে উপরের দিকে যেগুলা, এইগুলাকে আমরা বলবো সুস্পন্দ বিন্দু। এই যে উপরে যে পয়েন্ট গুলা বা নিচে এই যে সর্বোচ্চ যেগুলা, এগুলাকে আমরা বলবো কি? সুস্পন্দ বিন্দু। আর নিচে এই যেগুলা, এইগুলা কি? এইগুলা হচ্ছে আমার নিস্পন্দ বিন্দু। এগুলো আমার নিস্পন্দ বিন্দু। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমাদের বেশ কতগুলো টার্ম শিখতে হবে। একটা হচ্ছে পর পর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? তো দেখো, এই পুরোটা যদি ল্যামডা হয়, এই বাকিটুকু কি? বাকিটুকু কি? এই অর্ধেকটা কি হবে? এতটুকু কি বলবা? এতটুকু বলবা ল্যামডা বাই 2 না? এখন বলছে পরপর দুইটা নিস্পন্দ বিন্দু। তো এই একটা নিস্পন্দ বিন্দু, এই একটা নিস্পন্দ বিন্দু, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2। এখান থেকে পথ পার্থক্য বের করতে বলতে পারে। এটা একটা জিনিস গেল। এটা একটা জিনিস আমরা এইখান থেকে পাইলাম। তারপরে ধরো আমি এখানে বললাম একটা নিস্পন্দ বিন্দু, একটা নিস্পন্দ বিন্দু ও একটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? একটা নিস্পন্দ, একটা সুস্পন্দ, তাহলে এতটুকু কি? যদি তুমি দেখো, এই এতটুকু যদি ল্যামডা বাই 2 হয়, এইটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, এইটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, এখান থেকে লম্ব টানলে আমার কতটুকু আসতেছে? এতটুকু। তো এতটুকু কি? ল্যামডা বাই 2 এর অর্ধেক না? তাহলে ল্যামডা বাই 4। তাই পরপর একটা সুস্পন্দ বিন্দু, একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 4। আচ্ছা, এটা একটা জিনিস। তারপরে আচ্ছা, এই জায়গায় পরপর দুইটা নিস্পন্দ বিন্দু না বলে যদি বলে পরপর দুইটা সুস্পন্দ বিন্দু, একই জিনিসই আসে। দেখো, এ একটা সুস্পন্দ বিন্দু আর এ আরেকটা সুস্পন্দ বিন্দু, এ একটা সুস্পন্দ আর একটা সুস্পন্দ বিন্দু। তো এতটুকু যদি ল্যামডা বাই 4 হয়, এতটুকু কত? আবার ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা বাই 4 আর ল্যামডা বাই 4 মিলে কত হয়? ল্যামডা বাই 2 না? ল্যামডা বাই 2। আবার সুস্পন্দ বিন্দু বলে এইটার সাথে আবার যেন এটা নিয়ে যেও না। এইটুকুর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলি? ল্যামডা বলি। দুইটা তরঙ্গ চোড়ার পরপর যে দূরত্ব, এটাকে আমরা ল্যামডা বলে থাকি। আচ্ছা, তাহলে এটা একটা গেল, যে পরপর দুইটা সুস্পন্দ ওই নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন এরকম যদি বলে যে দুইটা সুস্পন্দ ও একটি নিস্পন্দ, দুইটা সুস্পন্দ ও একটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুইটা সুস্পন্দ একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2। এই হচ্ছে দুইটা সুস্পন্দ, এই হচ্ছে দুইটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দু। ভালো করে বুঝো, বলছি কি? দুইটা সুস্পন্দ, তাহলে এই দুইটা সুস্পন্দ আর মাঝখানে একটা নিস্পন্দ থাকবে, তাহলে এইটুকু দূরত্ব কত? ল্যামডা বাই 2 না? ল্যামডা বাই 2। তারপরে যদি বলে পর পর তিনটি সুস্পন্দ বা পরপর তিনটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখো তো, একটা নিস্পন্দ, একটা নিস্পন্দ, একটা নিস্পন্দ, পরপর তিনটা নিস্পন্দ বিন্দুর টোটাল দূরত্বটা কত আসতেছে? ল্যামডা সমান আসতেছে না? অথবা তুমি সুস্পন্দ দেখো, একটা, 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 টোটাল তিনটা সুস্পন্দর, এইটুকু দূরত্ব কত? ল্যামডা। তাই তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়ে যাচ্ছে। আবার দুইটা তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা। দুটি তরঙ্গ চূড়ার মধ্যবর্তী দূরত্ব সমান
ল্যামডা। যেহেতু এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমরা বলেই দিয়েছি ল্যামডা হবে। তাহলে এই আমাদের একটা জিনিস হলো। এরপরে আমরা দেখি যে এটাও জানি আমরা দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক। দশা পার্থক্য সমান কি? 2π/λ ইনটু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান 2π/λ ইনটু পথ পার্থক্য, বা এটাকে প্রকাশ করা হয় এরকম দ্বারা। দশা পার্থক্যকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয় 2π/λ, আর পথ পার্থক্যকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, বা x দ্বারা প্রকাশ করা যায়। এখন একটা কথা মনে রাখতে হবে, ফিজিক্সের ক্ষেত্রে এই দশা পার্থক্য 2π এর বেশি হয় না। এটা কিন্তু 2π এর বেশি হয় না। যদি দেখো ক্যালকুলেশন করে 2π এর বেশি আছে, তাহলে কি করবা? 2π বাদ দিতে হবে। যদি ক্যালকুলেশন করে দেখি 2π থেকে বেশি আসছে, তাহলে 2π আমরা ওখান থেকে বিয়োগ করে দিব। 2π আমরা বিয়োগ করে দিব। এই কয়েকটা কথা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, দশা পার্থক্য গেল। আচ্ছা, এখান থেকে আমরা কতগুলো সূত্র দেখে তারপরে একবারে আমরা যত প্রকার ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। প্রথমত দেখো, s সমান n ল্যামডা, এটা একটা সূত্র। এরপরে আমরা জানি v সমান f ল্যামডা, এটাও আরেকটা সূত্র। v সমান f ল্যামডা, তাই ল্যামডার জায়গায় আমরা কি বসাতে পারি? v বাই f। তাহলে এখান থেকে কি হয়? এটা কিন্তু একটা সূত্র হলো। এটা একটা সূত্র হয়েছে। আবার দেখো, এই জায়গাটাতে আমরা আবার ব্যবহার করতে পারি, এখন এই জায়গাটাতে এরকম s সমান যদি n ল্যামডা টু হয়, দেখো কখন এই সূত্রটা অ্যাপ্লাই করব? এইখানে আমরা n ল্যামডা টু এর পরিবর্তে এখানে v2/v1 ইন্টু ল্যামডা ইউজ করব। কখন এই সূত্রটা হবে? যখন f কনস্ট্যান্ট। f কনস্ট্যান্ট থাকলে v এর সাথে f এর সম্পর্ক, v এর সাথে ল্যামডার সম্পর্ক কেমন? v এর সাথে ল্যামডার সম্পর্ক সমানুপাতিক, সেইটা দিয়ে কিন্তু এটা আসে। এই সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন একটা মাধ্যমে একটি সূর্যালোকা থাকবে। মাধ্যম কয়টা হবে? মাধ্যম একটা, একটি মাধ্যম এবং বস্তুও একটা। তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, v সমান f ল্যামডা। এবার এই জায়গাটাতে যদি মাধ্যম আলাদা হয়, f1 ল্যামডা 1 সমান f2 ল্যামডা 2। যদি এই জায়গায় মাধ্যম একই কিন্তু দুইটা সূর্যালোকা, একটি মাধ্যম সূর্যালোকা যদি দুইটা হয়, সেই ক্ষেত্রে ভিতরে একই মাধ্যম, যেহেতু মাধ্যমের পরিবর্তন হলেই তো বেগ চেঞ্জ হয়, তাহলে এখানে বেগ কিন্তু চেঞ্জ হবে না। যেহেতু একই মাধ্যম আছে, বেগ চেঞ্জ হবে না বলে, তাহলে এফ আর ল্যামডা এর মধ্যে আমরা সম্পর্ক পাবো ব্যস্তানুপাতিক। তারপরে এই সেম জিনিসে আমি একটু এখানে আমরা বলি, ধরো যদি মাধ্যম দুটি, মাধ্যম কয়টা? মাধ্যম দুইটা, কিন্তু যদি সূর্যালোকা একটা হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র বলি। যেহেতু মাধ্যম ভিন্ন ভিন্ন, এই জন্য বেগ ভিন্ন ভিন্ন হবে, আর কম্পাঙ্ক কিন্তু সেম থাকে। একটা কোশ্চেন প্রায় আসে যে মাধ্যমের পরিবর্তন করলে মাধ্যমের পরিবর্তনে কি চেঞ্জ হয়? ভি আর ল্যামডা পরিবর্তন হয়ে যায়। মাধ্যমের পরিবর্তনে ভি আর ল্যামডা পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, তারপর আমরা কতগুলো শর্টকাট সূত্র দেখব, যে এর f1 ইন্টু f2, যদি আমাকে বেগ বের করতে বলে, f1 ইন্টু f2 ডিভাইডেড বাই f2 মাইনাস f1 বা f1 মাইনাস f2 ইন্টু ডেল ল্যামডা, তরঙ্গদ্বয়ের পার্থক্য। ম্যাথ দেখবো আমরা, এটা একটা শর্টকাট সূত্র। যদি তোমাকে বলে একটা টেম্পারেচার দিয়ে সেই টেম্পারেচারে বেগ বের করতে, সেই ক্ষেত্রে তুমি লিখবা কম্পাঙ্ক
ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগ সেটা দিতে হবে এখানে। এটা একটা সূত্র গেল। এবার আসি শব্দের তীব্রতা লেভেলের কিছু সূত্র থাকতে পারে। শব্দের তীব্রতার লেভেলকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা সমান কি 10 log I বাই I নট, 10 log I বাই I নট। এটা সমান কি 10 log P বাই P নট log I2 বাই I1, I2 বাই I1। এটা গেল শব্দের তীব্রতা লেভেল। এখন তীব্রতা লেভেলে যদি পরিবর্তন করতে বলে, পরিবর্তন বলতে আবার পার্থক্য আসবে, তাহলে ডেল বিটা পাবো। ডেল বিটা বলতে কি বিটা 2 মাইনাস বিটা 1 করবা। বিটা 2 মাইনাস বিটা 1 মানে কি 10 log I2 বাই I1 10 log P2 বাই P1। যেহেতু তীব্রতা পড়তেছি তাহলে আমরা এখানে তীব্রতা সূত্রটা বলতে পারি 2 পাই স্কয়ার রো ভি স্কয়ার এফ স্কয়ার, এটা সমান P বাই 4 পাই আর স্কয়ার। এটা হচ্ছে তীব্রতার সূত্র। এখন এই যে শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার, বা ওয়াট সমান আমরা কি জানি জুল পার সেকেন্ড। এটাই হচ্ছে শব্দের তীব্রতার একক। আচ্ছা, এখন আমরা মোটামুটি সূত্র সম্পর্কে ধারণা পাইলাম। বা এবার দেখো আমরা যদি কতগুলো কোশ্চেন নিয়ে কথা বলি। যদি বায়ুতে শব্দের বেগের উপর তাপমাত্রা প্রভাব 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য কি পরিবর্তন হয়? এখন একটা জিনিস আরেকটা সূত্র আমরা পড়ে তারপর এই টাইপের ম্যাথ আসতে পারি। ধরো বললাম টি ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কি হবে? ভি। ভি সমান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ প্লাস 0.6 ইন্টু টি দিতে হবে, যতটুকু তাপমাত্রা বাড়ানো হয় সেটা। এখন বায়ুতে শব্দের 1 ডিগ্রি বৃদ্ধিতে কতটুকু বৃদ্ধি পায়? 60 সেন্টিমিটার বৃদ্ধি পায়। বায়ুতে শব্দের বেগ প্রতি ডিগ্রিতে 61 বা 60 সেমি বৃদ্ধি পায়। আচ্ছা, ধরো আমরা দুইটা সূর্যরেখার কম্পাঙ্ক, একটা দিলাম 128 হার্জ, আরেকটা দিলাম 384 হার্জ। এখানে বলল তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? যেহেতু এখানে বেগ দেওয়া নাই তাহলে বেগটা আমি কনস্ট্যান্ট বলবো। v1 সমান কি f1 lambda 1, v2 সমান f2 lambda 2। তার মানে f1 lambda 1 সমান, এখান থেকে আমরা পাবো f1 lambda 1 সমান f2 lambda 2। lambda 1 বাই lambda 2 এর অনুপাত আমাকে বের করতে হবে, তাহলে f2 বাই f1, f2 বাই f1। তাহলে 384 বাই এখানে 124 আসছে। তাহলে এখানে 3 দিয়ে কাটা যায়, তাহলে 3 বাই 1, তাহলে lambda 1 is to lambda 2 সমান কি 3:1। lambda 1 is to lambda 2 সমান 3:1। আচ্ছা, দেখো আমরা
শব্দের বেগ নিয়ে কথা বলছি, মাধ্যম যদি একই থাকে তাহলে শব্দের বেগ এখানে আমাদের কোনো ইফেক্ট করবে না। এখন আমাদের মাধ্যম আছে কিন্তু তিনটা, কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয়। কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয়। আচ্ছা, ধরো কোনো একটা বিন্দুর দশা পার্থক্য আছে হচ্ছে 2π। 2π হলে পথ পার্থক্য কত হবে? কোন একটা বিন্দু দশা পার্থক্য যদি 2π হয় তাহলে পথ পার্থক্য কত হবে? তা পথ পার্থক্য কি? সিগমা সমান ল্যামডা বাই 2π ইন্টু 2π। 2π কেটে গেলে ল্যামডা হচ্ছে। তাই পথ পার্থক্য যদি ল্যামডা হয় তাহলে দশা পার্থক্য এখানে 2π হবে। টানা তারের ক্ষেত্রে যদি তুমি টান দ্বিগুণ করো, কম্পাঙ্ক কি হবে? টানা তারের যদি তারের টান দ্বিগুণ করা হয় তাহলে কম্পাঙ্কের সাথে টানের সম্পর্ক আমরা এটা দেখছিলাম না? তা টি এর জায়গায় কি বলছে? টি এর জায়গায় √2 দিতে বলছে। √2 সমান কি 1.41, তাহলে 1.41 গুণ হবে, বা এখান থেকে তুমি √2 ও বলতে পারো। আচ্ছা আচ্ছা, একটা সূত্র আমরা একটু বলতে ভুলে গেছি, এখানে বলা হয়নি, সেটা হচ্ছে বিট রিলেটেড। এটা বিট রিলেটেড। দুইটার কম্পাঙ্ক f1 সমান f2 এরকম যদি হয় তাহলে যদি বিট বের করতে বলে, বিট হবে আমার f1 প্লাস f2। কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? কঠিন মাধ্যমে সব থেকে বেশি শব্দের বেগ থাকে। তারপরে লোহা, এই জাতীয় যেগুলো আছে। ধরো একটা তরঙ্গের তীব্রতা হচ্ছে I, আর একটা তরঙ্গের তীব্রতা হচ্ছে 4i, তাহলে I ও 4i তীব্রতা সম্পন্ন দুইটা তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন আলোর তীব্রতা কত হবে? তাহলে এখান থেকে I ম্যাক্সিমাম আর I মিনিমাম এদের অনুপাত আমরা বের করতে বলছে। I ম্যাক্সিমাম এর অনুপাত হচ্ছে √I1 প্লাস √I2 এর হোল স্কয়ার, নিচে হচ্ছে √I1 মাইনাস √I2 এর হোল স্কয়ার। আর এটা আয়ন, এটা I2 ধরো, এটা আয়ন ধরো, কারণ বড়টা তো আয়নই ধরতে পারি আমরা। তো এখানে 4i, 4 এর এখান থেকে 4i না দিলে আমরা 4 এর স্কয়ার দিতে পারি। আর নিচে তুমি এখন যেখানে তার একটা ছিল 4i এর স্কয়ার প্লাস √I এর আবার হোল স্কয়ার। এটাই হচ্ছে আমার মেইন ফরম্যাট। এটাতে ক্যালকুলেশন করা লাগবে আমার। স্কয়ার উঠে যাচ্ছে 4i প্লাস i,
হবে না। এখান থেকে আমরা কি পাই, 2√i পাই। এটাকে রুট করলে আসে 2√i প্লাস √i, 2√i মাইনাস √i এর স্কয়ার। তাহলে ক্যালকুলেশন যদি করি, উপরে থেকে 3√i বাই √i এর স্কয়ার ছিল, এখানে স্কয়ার করলে 9 আসতেছে, তার মানে 9:1 সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা অনুপাত আসছে এটা। আচ্ছা, আমরা তো সেই শব্দ তরঙ্গ নিয়ে কথা বলতেছি, তা আমাদের শ্রাব্যতার সীমা আছে না একটা, শ্রাব্যতার সীমা কত সেটা 20 থেকে 20,000 হাজ। যদি কোনো কারণে এই 20,000 হাজের বেশি হয়ে যায়, সেটাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। শব্দোত্তর তরঙ্গ মানে বেশি। তারপরে ধরো একটা কম্পমান তারের, একটা কম্পমান তারের টান 4 গুণ বাড়ালে দৈর্ঘ্য 2 গুণ বাড়ে। তারটার কম্পাঙ্ক কত হবে? কি কি বাড়াতে বলছে? টান 4 গুণ আর দৈর্ঘ্য 2 গুণ। তা এফ এর সাথে টানের সম্পর্ক কি আর দৈর্ঘ্যের সম্পর্ক কি? এটা না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, f1 বাই f2 বা f2 বাই f1 এটা সমান কি, f এর সাথে t এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে এখানে f2 দিলে উপরে দিতে হবে t2, নিচে হবে t1। এলটা ছিল রুটের বাইরে, ব্যস্তানুপাতিক যেহেতু, তার মানে f1 l1 হবে উপরে, l2 হবে নিচে। t2 বাই t1, t2 কত, t2 কতটা করা হয়েছে, t2 4 গুণ করা হয়েছে। আর L2 দৈর্ঘ্য কত বাড়ানো হয়েছে, দৈর্ঘ্য 2 গুণ বাড়ানো হয়েছে। 2/2 মানে কত আসে, 2/2 1 আসে, তার মানে এখানে কম্পাঙ্ক সেম, f1 সমান f2 আসতেছে। কোনো একটা স্থির তরঙ্গে, কোনো একটা স্থির তরঙ্গে সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুর স্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব যদি 0.5 মিটার হয়, তবে ল্যামডা কত, এরকম আসতে পারে। একটা সুস্পন্দ একটা নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব ছিল আমার λ/4, এটা সমান দিয়েছে 0.5, তাই ল্যামডা সমান কি হবে, 2 মিটার। কোনাকুনি গুণ করে দিলেই হয়ে যাচ্ছে এখানে। তারপরে ধরো 50 সেন্টিমিটার ও 50.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি তরঙ্গ কোনো গ্যাসের 6টি স্বরকম্প উৎপন্ন করে, গ্যাসের বেগ কত? তো এখানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য তোমার দেওয়া আছে, গ্যাসের বেগ চাইছে, তাহলে এখান থেকে গ্যাসের বেগের সংজ্ঞা কি ছিল, λ1 λ2 ডিভাইডেড বাই del λ ইন্টু
ডেল এন, ল্যামডা ওয়ান ইন্টু ল্যামডা টু, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 50.5। ডেল ল্যামডা কত দেওয়া আছে, পার্থক্য কত, এখানে 0.5 আসে, সেই পার্থক্য এটা, ল্যামডার পার্থক্য ইন্টু ডেল এন। ডেল এন কত, যে কয়টা সৃষ্টি হয়েছে সেটা, সৃষ্টি হয়েছে 6টা, তারপর উপরে 6 গুণ হবে। এগুলা ছিল। তারপরে যদি তুমি এখান থেকে আরো দেখতে চাও, ধরো এখান থেকে আমরা বললাম যে কোনো মাধ্যমে 480 হার্জ এবং 320 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দের শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে গ্যাসে শব্দের বেগ কত হবে? যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত হলে গ্যাসে শব্দের বেগ কত হবে? তাহলে ভি সমান কি, F1 F2 divided by del n into del lambda। F1 320 480, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত দিছে 2 মিটার, ডিভাইডেড বাই কম্পাঙ্কের পার্থক্য 480 থেকে 380 বাদ দাও, তার মানে 160 থাকে, কাটলে আসে হচ্ছে 1920 মিটার পার সেকেন্ড। তারপরে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের একটা রাশিমালা দেওয়া থাকতে পারে, যেমন ধরো y সমান 15 sin 10x minus 20t। সমীকরণটি হতে তরঙ্গের বেগ কত হবে? সমীকরণটি হতে তরঙ্গের বেগ কত হবে? তো এই ক্ষেত্রে তুমি কি করবা, শর্টকাট অ্যাপ্লাই করবা। যদি বেগ বের করতে বলে কি করবা, উপরে হচ্ছে t এর সহগ, নিচে x এর সহগ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে তাদের সহগ। t এর সহগ কত, t এর সামনে আছে হচ্ছে -20, মডুলাস দেওয়া আছে, মাইনাস না দিলেও হয়। x এর সহগ কত দেওয়া আছে 10, তার মানে এখান থেকে আসতেছে 2। তাহলে এই ক্ষেত্রে তরঙ্গের বেগ আসতেছে 2। তিনটা কম্পাঙ্ক দেওয়া আছে এখানে, f1 105, f2 দেওয়া আছে 315, f3 দেওয়া আছে 525 হার্জ। তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কি হবে? তো ভি সমান এফ ল্যামডা, ল্যামডার সাথে এফ এর সম্পর্ক ব্যস্তানুপাতিক ছিল না? ল্যামডার সাথে এফ এর সম্পর্ক কেমন ছিল, ব্যস্তানুপাতিক ছিল। মানে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 ইস টু ল্যামডা 3 সমান কি হবে, f3 ইস টু f2 ইস টু f1। তো এখানে কত, ল্যামডা 1 হচ্ছে 105 ইস টু 315 ইস টু 525, তার মানে এই 105 দিয়ে ভাগ করলে এখানে থাকে 5:3:1। ল্যামডা এর অনুপাত হচ্ছে 5:3:1, আর f3:f2:f1 এর অনুপাত হচ্ছে 5:3:1।
I সমান 2 পাই রো, ওই সেটা 2 পাই রো, এই যে 2 পাই স্কয়ার রো ভি স্কয়ার এফ স্কয়ার, এটাও কিন্তু অগ্রগামী তরঙ্গের সূত্র। আচ্ছা, অগ্রগামী তরঙ্গের সূত্রে গেল। তাহলে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে যায় সেটাকে আমরা বলি আর তরঙ্গ। সংজ্ঞাটা বলা হয়নি, শুধু ওখানে লিখতে বলছিলাম। তার তরঙ্গটা কি মাধ্যমের দিকের সাথে সমকোণে। এটাই হচ্ছে আমার আর তরঙ্গ। আচ্ছা, আমরা কোনো বিটের কোনো ম্যাথ দেখি না, আমরা ছোট একটা বিটের ম্যাথ দেখতে পারি। দুইটি শব্দ দুটি শব্দ উৎসের এরিয়ায় প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হলে 5টি বিট তৈরি হলে শব্দের একটি সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময় ব্যবধান কত হবে? সময় ব্যবধান কত হবে? তো টি সমান কি 1/n না, 1/f, f এর মান কত 5, তার মানে 0.2। ও বি দুটি সুরেলি কাটা একত্রে শব্দায়িত করলে 1 সেকেন্ডে 5টি বিট শোনা যায়। 1 সেকেন্ডে 5টা বিট শোনা যায়। এই শোনা যাওয়ার পরে এ এর ভর কমালে উৎপত্তির হার বৃদ্ধি পায়। উৎপত্তির হার এর ভর যদি কমানো হয় তাহলে বিট উৎপাদনের হার বৃদ্ধি পায়। বি এর কম্পাঙ্ক ধরো দেওয়া আছে 512 হার্জ, এর কম্পাঙ্ক কত? এর কম্পাঙ্ক কত? আচ্ছা, 1 সেকেন্ডে 5টা বিট তৈরি করছিল। দেখো, এর ভর কমানো হয়েছে মানে নেগেটিভ, আর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে মানে পজিটিভ। নেগেটিভ পজিটিভে কি আসে? নেগেটিভ আসে, কিন্তু এখানে প্রোডাক্ট নিতে হবে পজিটিভ। কেন পজিটিভ করলাম? তার মানে যে এখানে তোমার যে ভরটা দেওয়া থাকবে তার সাথে, যে ভরটা দেওয়া থাকবে তার সাথে যোগ করতে হবে বিটটা, অন্য কম্পাঙ্কের সাথে যোগ করতে হবে। মানে স্বাভাবিকভাবে প্লাস মাইনাসে তো মাইনাস আসে না, তাই তার উল্টাগুলা এখানে নিতে হবে। তুমি দেখবা কমন মানে নেগেটিভ আর বিট বৃদ্ধি পাচ্ছে মানে পজিটিভ, এই দুইটা গুণ করে যেটা আসবে তার অপোজিটটা নিতে হবে। যেহেতু এখানে যেটা আসছে অপোজিটটা প্লাস আসছে, তার মানে যে বিটটা এখানে আছে তার সাথে যে কম্পাঙ্কটা আছে তার সাথে বিট সংখ্যাটা গুণ করে দিতে হবে। তাহলে এখান থেকে উত্তরটা সহজেই পাওয়া যাবে। তারপরে এখান থেকে তুমি কয়েকটা জিনিস একটু মুখস্থ করে রাখতে পারো, যে ত্রয়ী কি, মানে ত্রয়ীর যে অনুপাতটা আছে সেটা একটু মনে রাখতে পারো। ত্রয়ী বা ট্রায়াড যেটাকে আমরা বলি 4:5:6। আরেকটা পড়তে পারো এখান থেকে
সরসঙ্গতি। সরসঙ্গতিটা কি? 4:5:6 যেটা ছিল তার সাথে 8 আসবে, এটাই হচ্ছে সরসঙ্গতি। এটাই হচ্ছে সরসঙ্গতি। আচ্ছা, তীব্রতার 26% পরিবর্তনে তীব্রতা লেভেল 1 ডেসিবেল পরিবর্তন হয়। তীব্রতা লেভেলটা 1 ডেসিবেল পরিবর্তন হয়। আচ্ছা, ধরো আমরা বললাম দুইটা তরঙ্গের প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্য 12, দুটি তরঙ্গের প্রতিটার তরঙ্গ দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। যদি একটি থেকে অপরটি 14 সেন্টিমিটার অগ্রগামী হয়, তবে তাদের মধ্যে দশা পার্থক্য কত? আচ্ছা, তাহলে এখান থেকে তোমার দশা পার্থক্য বের করতে বলছে। দশা পার্থক্য সমান কি? 2π/ল্যামডা। ল্যামডা কত এখানে? ল্যামডা হচ্ছে এই যে দুইটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 12 বলে দিছে, আর পথ পার্থক্যটাই হচ্ছে এই একটা অপরটা থেকে কতটুকু এগিয়ে আছে সেইটা। 14 না এখানে? 14, তাহলে কত আসে? 7π/3 আসে। এখান থেকে 2π বাদ দাও, বাদ দিলে এখান থেকে তুমি π/3 আসবে। 7π/3 মানে কি? 2π থেকে বেশি না, তার মানে এখানে উত্তর কিন্তু হবে π/3। উত্তরটা আসবে π/3। লাস্ট আমরা একটা সমীকরণ দেখে শেষ করতে পারি। y সমান ধরো আমি বললাম এখানে 10 sin 200πt মাইনাস 1.57x। এখানে ধরো বলা হলো এই যে তরঙ্গটার সমীকরণ আমরা বললাম এটার কম্পাঙ্ক কত। তো দেখো, এরকম যদি সূত্র আসে এইটাকে কার সাথে তুলনা করতে হবে? a sin ওমেগা টি মাইনাস kx। ওমেগার জায়গায় কি দেওয়া আছে? এখানে 200π দেওয়া আছে না? ওমেগা সমান কি? 2πf। তাহলে f সমান কি? 200π/2π। পাই পাই কাটতেছে, তার মানে 100 আসতেছে। এখানে কম্পাঙ্ক কত আসতেছে? 100 হার্জ আসতেছে। তারপর লাস্ট আমরা একটা কোশ্চেন দেখি। ধরো বলা হয়েছে সমুদ্রে নোঙর করা একটা জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করছে যে ঢেউয়ের ঢেউয়ের শীর্ষগুলি পরস্পর থেকে 16 মিটার দূরে এবং 2 সেকেন্ড পর পর ঢেউ আসতেছে। 2 সেকেন্ড পর পর একটা করে ঢেউ আসছে, একটা ঢেউ আসতেছে। ঢেউয়ের বেগ কত? ঢেউয়ের বেগ কত? আচ্ছা, দূরত্ব কত দিছে? 16 মিটার দূরত্ব দিছে। আসতেছে 2 সেকেন্ড পর পরে। আসতেছে 2 সেকেন্ড পর পরে। তাহলে ঢেউয়ের বেগ কি? s সমান vt, v সমান কি? s/t। s হচ্ছে 16 ডিভাইডেড বাই t হচ্ছে 2, তার মানে 8 মিটার পার সেকেন্ড। আমরা এটার সাথে সেকেন্ড পার্টের লাস্ট চ্যাপ্টার যেটা জ্যোতির্বিজ্ঞান, এটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। ছোট্ট একটা টপিক, এখান থেকে খুব বেশি কোশ্চেন অ্যাডমিশন টেস্টে আসে না, কিন্তু যতটুকু আসে আমরা ঠিক ততটুকুই নিয়ে কথা বলতে পারি। প্রথমত কতগুলো তত্ত্ব আছে না?
যে আপেক্ষিক তত্ত্ব কে দিছে? আইনস্টাইন। মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব কে দিছে? মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব কে দিছে? বিজ্ঞানী এডউইন হাবল। এটা একটু পড়তে হবে। এরপরে বিগ ক্রাঞ্চ তত্ত্ব কে দিছে? বিগ ক্রাঞ্চ তত্ত্ব দিছে হচ্ছে দুইজন, পেনজিয়াস ও রবার্ট উইলসন। রবার্ট উইলসন। আচ্ছা, এই জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি সমান এইচ ডি। এই এইচটা হচ্ছে হাবল কনস্ট্যান্ট, মানে ছায়াপথের বা গ্যালাক্সির অপসারণ বেগ দূরত্বের সমানুপাতিক। ভিটা হচ্ছে অপসারণ বেগ, ভিটা হচ্ছে অপসারণ বেগ, আর ডিটা হচ্ছে দূরত্ব। এখান থেকে আমরা এটাই বলতে পারি, অপসারণ বেগ দূরত্বের সমানুপাতিক। এই ধ্রুবকের কিছু মান আছে, কিন্তু এই এইচ এর কয়েকটা মান আছে, সেটা হচ্ছে 72 কিলোমিটার পার সেকেন্ড বাই মেগা পার সেক। মেগা পার সেক কি? এগুলো তো জানোই। এটা কে দিছে? বিজ্ঞানী হাবল দিছে, যেহেতু এখানে হাবল কনস্ট্যান্টই আমি বললাম। 1 পার সেক কি তো জানো যে 3.2 বছরে শূন্যস্থানে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা 1 পার সেক বলি। আচ্ছা, মহাবিশ্বের প্রকৃত ঘনত্ব, রশ্মি সমান কি? 3h² ডিভাইডেড বাই 8 পাই জি। এই মানটা কত? 9.47 ইন্টু 10⁻⁻27 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এটা একটা টার্ম। এরপরে আমরা যদি বলি মহাবিশ্বের জ্যামিতিক গঠন আছে না কিছু, সেই মহাবিশ্বের জ্যামিতিক গঠনে এই মান যদি 1 থেকে ছোট হয়, আবার যদি 1 থেকে বড় হয়, আবার যদি 1 এর সমান হয়, কতগুলো টার্ম আছে এখানে। যদি 1 থেকে ছোট হয় সেইটাকে আমরা বলি উন্মুক্ত মহাবিশ্ব। যদি 1 থেকে ছোট হয় সেটাকে আমরা বলবো কি? উন্মুক্ত মহাবিশ্ব। আর যদি 1 থেকে বড় হয় সেটাকে আমরা বলি আবদ্ধ মহাবিশ্ব। আর যেটা সমান সেটাকে আমরা বলি সমতল মহাবিশ্ব। এখন যেটা উন্মুক্ত মহাবিশ্ব, এই জায়গাটাতে মনে রাখতে হবে গড় ঘনত্ব, যেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি, সেটা ক্রান্তি ঘনত্ব থেকে বেশি হবে। রশ্মি দ্বারা আমি বলতেছি ক্রান্তি ঘনত্ব, আর এটা দ্বারা আমি বলছি যে গড় ঘনত্ব। আর আবদ্ধর ক্ষেত্রে উল্টা, না উল্টা বলছি তো। এখানটাতে উন্মুক্ত মহাবিশ্বের ক্ষেত্রে যেটা উন্মুক্ত, সেইখানে তো তোমার উন্মুক্তর ক্ষেত্রে গড় ঘনত্বটা কম হবে, ক্রান্তি ঘনত্বটা বেশি হবে। আবদ্ধর ক্ষেত্রে গড় ঘনত্বটা বেশি হয়, ক্রান্তি ঘনত্বটা কম হয়। আর এখানে দুইটা সমান হয়। তাই রশ্মি দ্বারা কি প্রকাশ করছি? রশ্মি দ্বারা আমরা ক্রান্তি প্রকাশ করছি, আর রো দ্বারা আমরা গড় ঘনত্ব প্রকাশ করছি। এতটুকু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন গ্যালাক্সি গুলা এরপরে আসতে পারে। তোমার গ্যালাক্সি কি? গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের সমাবেশ। এতটুকু, নক্ষত্রের সমাবেশ। কয়েক ধরনের গ্যালাক্সি আছে না? স্বাভাবিক গ্যালাক্সি আছে, কিছু উপবৃত্তাকার, সর্পিলাকার গ্যালাক্সি, বিষম গ্যালাক্সি আছে, আর কিছু রেডিও গ্যালাক্সি আছে। দরকার নাই ওসব। এরপরে যে টার্মটা বইয়ে আছে সেটা হচ্ছে শোয়ারশিল্ড ব্যাসার্ধ। শোয়ারশিল্ড ব্যাসার্ধ
নক্ষত্রের ভর কনস্ট্যান্ট রেখে ব্যাসার্ধ ক্রমাগত কমালে কোন এক পর্যায়ে মুক্তিবেগ আলোর বেগের সমান হয়। এই ব্যাসার্ধটাকেই বলা হয় শর্টশিল্ড ব্যাসার্ধ। এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে RS শর্টশিল্ড ব্যাসার্ধ 2gm ডিভাইডেড বাই c স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। আচ্ছা, এটা এখান থেকে ছোটখাটো ম্যাথ থাকতে পারে, একটু দেখে ফেলতে হবে। আচ্ছা, নক্ষত্রের কিছু এই যে আমরা বললাম নক্ষত্র দিয়ে গ্যালাক্সি তৈরি হয়, নক্ষত্রগুলোর চূড়ান্ত কিছু অবস্থা আছে, শ্বেত বামন, নিউট্রন নক্ষত্র, কৃষ্ণ বিবার, এগুলো আছে। আচ্ছা, এরপর তারকার মৃত্যু, এই টপিকটা আমরা একটু দেখতে পারি। তারকার মৃত্যু কিভাবে হয়? তারকার মৃত্যু একবারে হয় না, বেশ কতগুলো ধাপ মেনটেন করে এগুলো আমাদের হয়ে থাকে। সেটা হচ্ছে আমরা এম নট একটা জিনিস, এটাকে আমরা বলি সূর্যের ভর। এই সূর্যের ভরের সাথে আমরা তুলনা করি, সূর্যের ভরের সাথে আমরা তুলনা করি। যদি এই নক্ষত্রটার ভর বা এই তারকাটার ভর 1.4 এম নট এরও কম হয়, এত সূর্য ভরের থেকেও যদি কম হয়, তাহলে সেইটাকে আমরা বলি শ্বেত বামন। মানে তখন ওই নক্ষত্রটা কেমন হবে? শ্বেত বামন হবে। আর যদি ওই নক্ষত্রটার ভর 1.4 এম নট থেকে 3 এম নট এর মধ্যে হয়, তাহলে ওই নক্ষত্রটাকে আমরা বলি নিউট্রন তারা। এটাকে আমরা বলে থাকি নিউট্রন তারা। আর যদি সেটা 3 এম নট থেকে বেশি হয়ে যায়, সেইটাকে আমরা কালো বামন বলবো। আর এইখানে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে কৃষ্ণ গহ্বরে গিয়ে, কালো বামনে পরিণত হবে। তাহলে কখন কালো বামন হবে, কখন শ্বেত বামন হবে, এতটুকু একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন ব্ল্যাক হোল নামে একটা কথা আসে না, যেটা কৃষ্ণ গহ্বর বলি আমরা, ব্ল্যাক হোল এর একটা ব্যাস আছে কিন্তু। এই ব্ল্যাক হোলের ব্যাস কত? 2.5 কিমি, কিলোমিটার। সূর্যের ব্যাসও আছে আমরা জানি 14 লক্ষ কিলোমিটার, এগুলা। আচ্ছা, তাহলে এই কয়েকটা কথা একটু জানতে হবে। তারপরে বইয়ে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কোয়াসার। কোয়াসারটা কি, বা কোয়াসার কণা কয়টা? কোয়াসার থেকে একটা জিনিস মনে রাখবা, কোয়াসার কণাটা 0.9 মানে আলোর বেগের 0.9 গুণ বেগে দূরে সরে যাচ্ছে পৃথিবী থেকে। পৃথিবী থেকে সে এতটুকু দূরে সরে যাচ্ছে, এটা। আচ্ছা, এরপরে কিছু কণিকা আছে, কোয়ার্ক কণিকা আছে কিছু। কোয়ার্ক কণিকা তো টোটাল 6টা। লেপটন কণিকা আছে, 6 প্রকার লেপটন কণিকা আছে। আবার কিছু মৌলিক কণিকা আছে। তাহলে আমরা এখান থেকে একটু মৌলিক কণা দেখতে পারি। মৌলিক কণা 3টা, একটা হচ্ছে ক্ষেত্র কণা আমরা বলি, লেপটন কণা বলি। লেপটন কণারও কিছু প্রকারভেদ আছে, লেপটন কণার স্পিন আছে। লেপটন কণা আবার 3 ধরনের আছে, ইলেকট্রন, মিউন এবং টাউ গোষ্ঠীয়, এই সবগুলা আছে। আর এখান থেকে যেটা বললাম যে লেপটন কণার স্পিনটা হচ্ছে হাফ, এটা একটু মনে রাখতে হবে। ক্ষেত্র কণা কি কি দিয়ে তৈরি? ক্ষেত্র কণাটা তোমার ফোটন, এখানে থাকে ফোটন থাকে, গেজ বোসন থাকে, আর গ্রাভিটন থাকে। এই 3টা মিলে আমার ক্ষেত্র কণা তৈরি হয়, এটা একটু মনে রাখতে হয়। তারপরে হিগস বোসন বা হিগস কণা যেটা, এই হিগস কণাকে বলা হয় ঈশ্বর পার্টিকেল, এটা একটু মনে রাখবা, আসলে এটাই আসতে পারে।
আর একটা সূত্র মনে রাখবা, m2 - m1 এইটা সমান 5 log d2/d1, মানে এই যে d, এই d গুলা কি পর্যবেক্ষক থেকে তারার দূরত্ব, মানে আমি দেখতেছি আমার থেকে তারার দূরত্ব কতটুকু। আর m গুলা কি, m গুলা হচ্ছে পর্যবেক্ষকের কাছে নক্ষত্র কতটা উজ্জ্বল সেটা, নক্ষত্র কতটা উজ্জ্বল সেটা। আচ্ছা, এই জায়গায় আমি আরেকটা জিনিস একটু বলি, যে নিউটন তারিখে দেখছিলাম না, এই নিউটন তারকায় কিন্তু আমরা বলতে পারি পালসার কণা। নিউটন তারকা এক প্রকার কিন্তু পালসার কণা, মানে ঘূর্ণায়মান থাকে, তাকে মূলত পালসার বলা হয়। আর যখন এখানে আমরা গ্যালাক্সি বলছি, গ্যালাক্সিতে কি দিয়ে গঠিত হয়েছে? নক্ষত্র দিয়ে। সর্বপ্রথমে নক্ষত্রগুলো কি দিয়ে তৈরি হয়েছিল? হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে কিন্তু এই নক্ষত্রগুলা তৈরি হয়েছিল। আচ্ছা, এগুলা একটু আমাদের মনে রাখতে হবে। লেপটন কণা, হেড্রন কণা, যে কণাগুলা কোনটা কত ধরনের, এগুলা একটু চাইলে মনে রাখতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলা। আচ্ছা, তারপরে ধরো আমি বললাম আমাদের সূর্যের ভর 1.99 ইন্টু 10⁻30 কেজি হলে কৃষ্ণ বিবরের কৃষ্ণ একই ভরের কৃষ্ণ বিবরের গহ্বর একই ভরের কৃষ্ণ বিবরের ব্যাসার্ধ কত? কৃষ্ণ বিবরের একই ভরের ব্যাসার্ধ কত হবে? তাই কৃষ্ণ বিভব বা সরাসরি ব্যাসার্ধ দিয়ে এখানে আমাকে করতে হবে সেটা কি 2gm/c²। g এর মান তো জানো 6.67 10⁻⁻11 ইন্টু এখানে m এর মান তো দেওয়াই আছে 10⁻30 ডিভাইডেড বাই আলোর বেগ 3 ইন্টু 10⁸ এর স্কয়ার। এটা ক্যালকুলেটরে আমরা যদি করি, ক্যালকুলেটরে করলে একটা মান আসবে, কিন্তু সূর্যের সমপরিমাণ ভরের কৃষ্ণ গহ্বরের ব্যাসার্ধ হচ্ছে 3 কিলোমিটার। এটা আসে 3 কিলোমিটার। এখন এই সেম টাইপের কোশ্চেন এখানে যদি বলা হয় 5 সৌরভরের কৃষ্ণ গহ্বরের ব্যাসার্ধ কত হবে, বা সর্সিল ব্যাসার্ধ কত হবে? 5m0 ভরের rs কত হবে? আমি সংক্ষেপে লিখলাম, তাহলে একদম একই কনসেপ্ট না? 2gm/c² দিয়ে করতে হবে। 2 ইন্টু 6.67 10⁻⁻11, 5 ইন্টু সূর্যের ভর 1.99, বা এখানে তুমি দিতে পারো 2 10⁻30 ডিভাইডেড বাই c², 3 ইন্টু 10⁸ এর হোল স্কয়ার। যদি 5m0 হয় তাহলে এই সর্সিস ব্যাসার্ধ এখানে তোমার আসে, দেখো যখন 1 ছিল তখন আসবে 3, যখন 5 হবে এটার সাথে তুমি মোটামুটি 5 গুণ করতে পারো, 5 গুণ করলে 15 এর মতো আছে, কিন্তু এক্স্যাক্টলি 15 হবে না, 15 থেকে একটু কম, সেজন্য এটাকে বলা হয় 14.8 কিলোমিটার। দেখো 1 এর জন্য 3 হয়েছিল, তাহলে 5 এর জন্য একটু বেশিই তো হবে, সেটা আমরা এইটা বলে দিয়েছি। আচ্ছা, তারপরে এখান থেকে আর কি থাকতে পারে? আমরা যদি বলতে পারি, ধরো একটা গ্যালাক্সির সাপেক্ষে একটা গ্যালাক্সি 770 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে সরে যাচ্ছে। গ্যালাক্সি কতটা দ্রুতিতে সরে যাচ্ছে? এখানে হাবল কনস্ট্যান্ট দেওয়া আছে 55 কিলোমিটার পার মেগা পার সেক, এইটা দেওয়া আছে। তা আমাদের গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সিটার দূরত্ব কত, মানে ডি কত, এটা বের করতে হবে। তা ডি সমান কি? ভি বাই এইচ। ভি তো দেওয়া আছে 770, এইচ হচ্ছে 55, এইচ হচ্ছে 55, তো কত আসে? 14 কিলোমিটার, কিলোমিটার কেটে গেলে 14 মেগা পার সেক, 14 মেগা পার সেক চলে আসে। আমাদের নক্ষত্র কিভাবে জন্ম হয়? নক্ষত্রের কিভাবে জন্ম হয়? আমরা বলছি হাইড্রোজেন ও হিলিয়াম মিলে আমাদের নক্ষত্র তৈরি করে, তাই না? তো মোটামুটি আমাদের কয়েকটা কারণ আছে এখানে। প্রথমত মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের প্রভাবে যে ধূলি যে মেঘগুলো আছে সেগুলো সংকোচন হয়।
মহাকর্ষ বলের জন্য ধূলি মেঘের সংকোচন হয়। দ্বিতীয়ত এখানে আমাদের নিউক্লিয় ফিউশন বিক্রিয়া হয়। এই ধূলি মেঘগুলো যে সংকোচন হচ্ছে আস্তে আস্তে এখানে নিউক্লিয় ফিউশন মানে একত্রিত হবে। নক্ষত্র তৈরি করতে গেলে একত্রিত হতে হয়। হাইড্রোজেন হিলিয়াম মিলে কোন বিক্রিয়া? নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। এরপর ফিউশন বিক্রিয়ায় তো আমাদের কিছুটা হলেও শক্তি নির্গত হয়। এখানে বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়। এই কতগুলা কারণে আমাদের নক্ষত্র সৃষ্টি হয়। এখান থেকে আরেকটা টার্ম দেখো, তাপগতিবিদ্যা অধ্যায় আছে এট্রপি টপিকে। প্লাজমা কি? প্লাজমা হচ্ছে একটা আয়নিত অবস্থা। জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারেও এই কথাটা আছে। এটা হচ্ছে একটা আয়নিত অবস্থা। এইখানে আমাদের বিশৃঙ্খলা বা এনট্রপি ম্যাক্সিমাম, এনট্রপি এখানে আমাদের সর্বোচ্চ। আচ্ছা, একটা কৃষ্ণ বিবরের ঘটনা, কৃষ্ণ বিবরের ঘটনা দিগন্ত ৪২ কিলোমিটার, ২১ কিলোমিটার ও 7 কিলোমিটার হলে এদের ভরের অনুপাত কত হবে? এদের ভরের অনুপাত কত হবে? ভরের অনুপাত ব্যাসার্ধের অনুপাতের সমান। m1 m2 m3 সমান r1:r2:r3। 42:21:7 মানে 6:3:1। 6:3:1। আচ্ছা, শ্বেত বামন আস্তে আস্তে ঠান্ডা হয়, হয়ে আমরা কি বলছি? শ্বেত বামনটা আস্তে আস্তে ঠান্ডা হয় কৃষ্ণ বামন কিন্তু হয়ে যায়। শ্বেত বামন থেকে কি হবে? কৃষ্ণ বামন। যদি এখানে আমরা ঠান্ডা করতে পারি, শ্বেত বামন থেকে কৃষ্ণ বামন হবে। এখন নক্ষত্রের মৃত্যু শুরু হয় কখন থেকে? আমরা প্রথমে কিন্তু বলছি একটা নক্ষত্রের মৃত্যু শুরু হবে কিন্তু 1.4 m0 এর পরেই। যদি মৃত্যু শুরু হওয়ার আগ মুহূর্তে নক্ষত্রের ভর কেমন হবে? আগ মুহূর্তে 1.4 m0 এটা থেকেও কম হয় মৃত্যু শুরু হওয়ার আগে। মৃত্যু শুরুর আগে কত হয়? 1.4 m0 থেকেও কম হয়। আর আমাদের মহাবিশ্বে কি সব থেকে বেশি, অদৃশ্য বস্তু নাকি দৃশ্যমান বস্তু? অবশ্যই অদৃশ্য। সে অদৃশ্যটা কিন্তু দৃশ্যমানের তুলনায় প্রায় 10 গুণের মতো বেশিই হয়। এই যে হিলিয়াম, এই হিলিয়ামটাই কিন্তু বলা হয় নক্ষত্রের জ্বালানি।